তরুণবাবুর কথায় খানিক তথ্য মিললেও কিছু প্রশ্নের উত্তর তখনও সামনে আসেনি। পুলিশ কর্তারা আবার প্রশ্ন করে, তাহলে এত বড় সম্পত্তির উত্তরাধিকারী কে? বাবার উইলের বাইরেও কি কোনো কাগজপত্র তৈরি হয়েছিল? অরিন্দমবাবুর মৃত্যুতে সম্পত্তিগত দিক থেকে কে বেশি লাভবান হতে পারে জানেন এসব আপনারা? তরুণবাবু কাতর কণ্ঠে উত্তর দেয়, না স্যার, সত্যি বলছি, এসব জটিল মারপ্যাচ জানা নেই আমার। সোজা আঙুলে ঘি না উঠলে সেটা সামান্য বাঁকাতে হয়। পুলিশি তদন্তের এটা প্রাথমিক শর্ত। তদন্তকারী অফিসার বুঝে গেলেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারলেই অরিন্দমদের অস্বাভাবিক মৃত্যুর কিনারা করা যাবে। 2014 সালের মে মাস নাগাদ মারা যান অরিন্দম তরুণবাবুর মা শান্তা দেবী। এরপরেই দুই ভাইয়ের মধ্যে পুরনো ফাটল জোড়া লেগে যায়, বাড়ে যোগাযোগ, বিভিন্ন জায়গায় দেখাও করতেন তারা। দক্ষিণ কলকাতার দুটো অভিজাত ক্লাব ও পার্ক স্ট্রিটের একটি কফি শপে দুই ভাই কয়েকবার দেখাও করেছিল। মূলত সম্পত্তি নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ। মাঝে মধ্যে অনির্বাণও থাকতো ওই বৈঠকে। পুলিশ কর্তা জিজ্ঞেস করলেন, কি আলোচনা করতেন আপনারা? তরুণবাবু বলল, স্যার, ওই সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলার জন্যই কথা বলতাম আমরা। তবে আর্য কিংবা দেবলীনা কেউই ওই বৈঠকে কখনো আসেননি স্যার। তাই নাকি? স্ট্রেঞ্জ। অবাক হয়ে যায় পুলিশ কর্তারা। এই জেরা থেকে অনেকটা স্পষ্ট হয় যে অরিন্দমবাবুর ছেলে মেয়ে এই ব্যাপারে বাবার সঙ্গে সম্ভবত একমত ছিল না। এই ধারণায় শিলমোহর বসায় রবিনসন স্ট্রিটের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া চিরকুট। কারণ ওই চিরকুটগুলো থেকেই পুলিশ কর্তারা বুঝতে পারেন যে আর্য এবং দেবলীনার সঙ্গে অরিন্দমবাবুর সরাসরি কথাবার্তা বন্ধ ছিল। বেশ কিছুদিন ধরেই বনিবনা হচ্ছিল না। বিকল্প ব্যবস্থা হিসেবে তারা নিজেদের মধ্যে চিরকুটে নিজস্ব কথাবার্তা আদান প্রদান শুরু করেছে। সন্দেহ দূর করার জন্য হস্তরেখাবিদদের দিয়ে ওই চিরকুটগুলির হাতের লেখা পরীক্ষা করানো হয়। জানা যায় ওগুলো পরিবারেরই কারোর হাতের লেখা, বাইরের কারোর নয়। তাহলে কি সন্তানদের অমতেই বাড়ি বিক্রির কথা ভাবছিলেন অরিন্দম, নাকি তাকে কোনোভাবে প্রভাবিত করা হয়েছিল? মেয়ে মৃত ও ছেলে মানসিক অবসাদগ্রস্ত এটা জেনে কেউ সম্পত্তি হাতিয়ে নিতে বাবার উপর প্রভাব খাটিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হয়। তদন্ত করতে গিয়েই জানা যায় ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে অরিন্দমবাবু বাড়ি বিক্রিতে উৎসাহী হয়েছিলেন। আসলে কালীধরবাবু ওই সম্পত্তির ডিড অফ ট্রাস্টি করেছিলেন 1959-এর 23শে জুন। তাতে নিজের স্ত্রীকে ট্রাস্টি করে গিয়েছিলেন তিনি। ডিডে উল্লেখ রয়েছে ট্রাস্টির মৃত্যুর পরে ওই সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ হবে। অর্থাৎ 2014 মে মাসে শান্তা দেবী মারা গেলে ওই সম্পত্তির উপর দুই ভাইয়ের সমান অধিকার হওয়ার কথা। কিন্তু এরপরও কোনো ডিড অফ পার্টিশন হয়েছিল কিনা তা জানতে সলিসিটারের সঙ্গেও কথা বলা হয়। আইনি মতে অরিন্দমবাবুর আত্মহত্যা, দেবলীনার মৃত্যুর পরে আর্যবাবুই কিন্তু এই সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু আর্যবাবু মানসিক ভারসাম্যহীন প্রতিপন্ন হলে তার অংশের সম্পত্তি আদালতের অনুমতিক্রমে রাষ্ট্র সেই সম্পত্তির দখল নিতে পারে। এতে অবশ্য একটা যদি রয়েছে। আগেই শান্তা দেবী অন্য কোনো আইনি নথি তৈরি করে থাকলে বিষয়টা আরও জটিল হয়ে যাবে। অন্যদিকে শান্তা দেবী যেহেতু ছোট ছেলে তরুণের সঙ্গে থাকতেন, ফলে সম্ভবত তাঁকেই বেশি স্নেহ করতেন এটা ধরেই নেওয়া যেতে পারে। ঠিক এই কারণে ক্ষুব্ধ অরিন্দম মায়ের মৃত্যুর খবর পেলেও শেষকৃত্যে যাননি, যেতে দেননি নিজের ছেলে মেয়েকেও। কিন্তু ওই একটা মৃত্যু দে পরিবারের পুরো সমীকরণ বদলে দেয়। যুযুধান দুই পরিবারের মধ্যে সামান্য হলেও সম্পর্কের উন্নতি হয় দীর্ঘ 10 বছর বাদে। নিজেদের বয়স বাড়ছে। পৈতৃক বাড়ি বিক্রির ব্যাপারে অরিন্দম ও তরুণবাবু সলিসিটারের মাধ্যমে বেশ কয়েকজন প্রমোটারের সঙ্গেও যোগাযোগ করে। ঝঞ্ঝাট দেখা যায় সেখানে। ওই বাড়িতে দুজন দীর্ঘদিনের ভাড়াটে থাকায় কেউ ওই জমির পছন্দ মতো দর দিতে রাজি হয়নি। তবুও দু ভাই বাড়ি বিক্রির বিষয়ে চেষ্টা চালিয়ে যেতেই থাকে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তবে ঠিক এখানে এসেই তদন্ত অন্যদিকে বাঁক নেয়। এত কিছুর পরেও ছোট ভাই কেন মত বদল করলেন তা পরিষ্কার হচ্ছিল না পুলিশের কাছে। কারণ অভিজাত এলাকার ওই বাড়ি বিক্রি করলে প্রায় 20-25 কোটি টাকা করে পেত দুই পরিবার। দুপায়ে গিয়ে তরুণবাবু হঠাৎ করে কেন যে পিছিয়ে পড়লেন তা জানতে ফের কথা বলা হয় বাবা ছেলের সঙ্গে।
তরুণবাবু পুলিশকে জানিয়ে দেন ভাড়াটেদের কাছ থেকে যে টাকা আদায় হতো তা একটি অ্যাকাউন্টেই জমা পড়ত। এরপর সমানভাবে ভাগ হয়ে চলে যেত দু ভাইয়ের অ্যাকাউন্টে। কিন্তু সত্যি অরিন্দমবাবুকে ভাড়ার পুরো ভাগ দেওয়া হতো কিনা তা নিয়ে তদন্তকারীরা খোঁজ নেয়, কিন্তু তারা জানতে পারে অন্য এক তথ্য। স্ত্রীর মৃত্যুর পরে তার সব গয়না ছেলে মেয়েকে না জানিয়েই বিক্রি করে দিয়েছিলেন অরিন্দমবাবু। ব্যাংকের নথি মেলাতে গিয়ে দেখা যায় তিনজনের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা খরচ করতো না কেউই। কেন এমন হতো তাও পরিষ্কার হয়নি। পুলিশকে যেটা সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে সেটা হলো অরিন্দমবাবুর সঙ্গে ছেলেমেয়ের দূরত্ব বাড়ার পিছনে কারণটা। এই সন্দেহের জট ছাড়াতে দেবলীনা এবং আর্যর লেখা নথিপত্র খুঁটিয়ে পড়তে শুরু করলো পুলিশ। পুলিশ কর্তারা জানতে পারে আর্য তার বাবাকে ঘরে বন্দি করে রেখেছিল। ড্রয়িং রুম পর্যন্ত আসতে দেওয়া হতো না অরিন্দমবাবুকে। এমনকি দেবলীনার লেখা থেকেও বাবার প্রতি প্রবল রাগের ইঙ্গিত মেলে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ ঘটনার একটা টাইমলাইন তৈরি করে। সেটা কিছুটা এরকম: 2005 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মা ভারতী দেবীর মৃত্যুর পিছনে ঠাকুমা শান্তা দেবী ও কাকার পরিবারের হাত আছে বলে মনে করত আর্য দেবলীনা। বাড়ি বিক্রিতে বাবা মত দিয়েছে জানতে পেরেই ভাই বোন বিদ্রোহী হয়ে ওঠে। তারপরেই একের পর এক রহস্য মৃত্যু। বাবা এবং ছেলেমেয়ের এই অশান্তি এড়াতেই দুপক্ষই বেছে নেয় একটা সহজ উপায়: চিরকুটে লিখে কথা বলা। আর্যবাবুর বক্তব্য অনুযায়ী ডিসেম্বরে তার দিদির মৃত্যু হয়েছে। এই তথ্য যদি সত্য হয় তাহলে মা মারা যাবার পরে বাবা মেয়ের আর মুখোমুখি কথা হয়নি। সম্পত্তির বাটোয়ারার জন্যই কি এই রাগ? পুলিশের হাতে আসা একটি চিরকুটে খানিক এমনই আভাস পাওয়া যায়। অরিন্দমবাবুর লেখা একটি নোট থেকে পুলিশ জানতে পারে সেপ্টেম্বর নাগাদ তার সম্পত্তি ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিল অরিন্দমবাবু। আর্য কিংবা দেবলীনা বাবার সেই ইচ্ছার কথা জানতই না। তদন্তের কাজ এই পর্যন্ত এগিয়ে এসে জোর একটা ধাক্কা খায়। তার কারণ, পুলিশের হাতে উঠে আসে দেবলীনার লেখা একটি চিরকুট। তারপরেই ঘেটে যায় সব হিসেব। সেখানে বাবা অরিন্দমের উদ্দেশ্যে লেখা, তুমি আমাদের জীবন থেকে চলে যাও, আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন। দেবলীনার লেখা সেই চিরকুটের ভিত্তিতেই তদন্তকারীরা নিশ্চিত হয় যে বাবার সঙ্গে ছেলেমেয়ের গোলমাল চরম জায়গায় পৌঁছে গিয়েছিল। তার তীব্রতা এতই যে সম্পত্তির ভাগ থেকেও বঞ্চিত করতে পারেন অরিন্দমবাবু। অন্তত ভাই বোন তাই ভাবত। তরুণবাবু এমনটাই জানিয়েছিলেন পুলিশ কর্তাদের। তার কথায়, মাস 6 আগে দাদা ফোন করে ছেলের জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে হাজির হতে বলে। আমরা যাবও ভেবেছিলাম, কিন্তু আধ ঘন্টা পরেই আর্য ফোন করে। ও জানিয়ে দেয় ওদের ফ্ল্যাটে যাওয়ার কোনো দরকারই নেই। আপনারাই বলুন না, এরপর আর যোগাযোগ রাখার ইচ্ছে থাকে? পারিবারিক অশান্তির এই বয়ান নোট করেন অফিসার রাজীব, আর তারপর সেটা ডিসিকে ব্রিফ করেন। তাহলে এখনো পর্যন্ত কেসটার সামারি কি দাঁড়ালো জানতে চায় ডিসি। ইনভেস্টিগেটিভ অফিসার রাজীব বলে চলে, স্যার, এটা অনেকটাই স্পষ্ট যে বৃদ্ধ অরিন্দমবাবু মেয়ের মৃত্যু এবং ছেলের এমন এড়িয়ে চলার মনোভাব থেকে সম্ভবত সুইসাইড করেছেন। আচমকা তাকে থামিয়ে ডিসি বলে ওঠে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগেই কি করে কনক্লুশনে আসছেন আপনি? বিষয়টা সম্পর্কে আরও স্পষ্ট হতে আর্যবাবুর সঙ্গে কথা বলা প্রয়োজন। আর হ্যাঁ, কথা বলতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। মানসিকভাবে কিন্তু উনি এখন ডিস্টার্বড। পুরো ফ্যামিলি হিস্ট্রি দিয়ে আলোচনা শুরু করুন, ইন্টারোগেশন স্টাইলে নয়, তাহলে প্রবলেম হতে পারে। রাজীববাবু বলে, ওকে স্যার, তাই করছি তাহলে।